আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তোমরা যারা আমার সাথে যুক্ত আছো আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। যারা আছো ঠিকমতো শোনা যায় এবং দেখা যায় কিনা একটু জানাবে। আজকে আমরা প্রথম পত্রের চতুর্থ অধ্যায় লেকচার 4 নিয়ে কথা বলবো। সো তোমাদেরকে গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম চ্যাপ্টার 4 এর মধ্যে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য দেখিয়েছি। আমরা স্বল্পকালে একটি ফার্ম তিনভাবে ভারসাম্য অর্জন করতে পারে: অস্বাভাবিক মুনাফা ভারসাম্য, স্বাভাবিক মুনাফা ভারসাম্য, ক্ষতি স্বীকার করে ভারসাম্য। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আজকে আমরা সেই ক্ষতি স্বীকার করে ভারসাম্যের ক্ষেত্রে উৎপাদন কার্য চালিয়ে যাবে কি যাবে না সেটা আমরা ব্যাখ্যা করব। সো চলো আমরা শুরু করি। সো দেখো, এই যে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছি এই দুইটা এবং হচ্ছে এটাও আমরা দেখিয়েছি ক্ষতি স্বীকার করে ভারসাম্য এবং ক্ষতি স্বীকার করে ভারসাম্যের ক্ষেত্রে মুনাফার পরিমাণ বা তুমি বলতে পারো ক্ষতির পরিমাণ আমরা দেখিয়েছিলাম। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এই ক্ষতি স্বীকার করে ভারসাম্যের ক্ষেত্রে একটা প্রতিষ্ঠান উৎপাদক কার্য চালিয়ে যায়, একটা ফার্ম উৎপাদক কার্য চালিয়ে যাবে কিনা স্বল্পকালে নাকি বন্ধ করে দিবে, সেই বিষয়টা ব্যাখ্যা আমরা আজকে দেখব। সো সবাই আমরা এই জিনিসটা ব্যাখ্যা করবো আগে, কেমন? এই যে পূর্ণ প্রতিমূলক বাজারে স্বল্পকালে একটি ফার্ম ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য ক্ষতি স্বীকার করলে উৎপাদন কার্য চালিয়ে যাবে নাকি যাবে না, সেই বিষয়টা আজকে আমরা দেখব। ঠিক আছে? সো চলো আমরা দেখি। আমরা হচ্ছে আমরা একটা কি করি, হোয়াইট বোর্ডে যাই এবং সেখানে সেটা ব্যাখ্যা করি, তাহলে আমাদের জন্য ভালো হয়। আমরা মনে করো পরীক্ষায় যেটা করে, আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি, স্বল্পকালে ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাবে কি যাবে না। স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আচ্ছা আমাদের একটু ইলেকট্রিসিটি প্রবলেম করছে, সো সেজন্য একটু নেটওয়ার্ক প্রবলেম করছিল। এখন আশা করি ঠিক আছে, সবাই একটু দেখো ঠিক আছে কিনা। আমরা আবার যাচ্ছি আমাদের মূল টপিকে। এখন আশা করি ক্লিয়ার, এখন দেখতে পাচ্ছ সবাই ঠিক মতো? ওকে, থ্যাংক ইউ। সো আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে আমরা ক্ষতি স্বীকার করে উৎপাদক কার্য চালিয়ে যাবে কি যাবে না সেটা আমরা ব্যাখ্যা করছিলাম, ব্যাখ্যা দেখছিলাম আর কি। সো চলো আমরা দেখি। আমাকে আবার করতে হবে। আমি লেখাটা লিখছি না, মানে উৎপাদন কার্য চালিয়ে যাবে কিনা একটু লিখে দিচ্ছি। উৎপাদন কার্য চালিয়ে যাবে কিনা তা ব্যাখ্যা আমরা করব এখানে এই টপিকের মধ্যে, যে স্বল্পকালে ক্ষতি স্বীকার করেও, ঠিক আছে, ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাবে কিনা। ঠিক আছে? সো আমরা এই ক্ষেত্রে আমাদের একটা চিত্র পরীক্ষা দেওয়া থাকবে। মনে করো যে আমাদের পরীক্ষা এটা দিয়ে দিল যে এখানে দেওয়া আছে উৎপাদনের পরিমাণ ভূমি অক্ষে এবং লম্বক হচ্ছে পি আর এবং সি দেওয়া আছে। পি মানে প্রাইস, আর মানে হচ্ছে রেভিনিউ, সি মানে হচ্ছে কস্ট। এবং আমাদেরকে বললো এখান থেকে যে এটা হচ্ছে আমাদের পি সমান এ আর সমান পি সমান এ আর সমান কি বলতো এমআর রেখা, এটা আমাদেরকে বললো। সো আমরা যদি বলি পি সমান এ আর সমান এমআর রেখা, এটা আমাদের আছে। এখন যদি আমরা বলি যে এই অবস্থায় আমাদের ভারসাম্য হওয়ার জন্য আমরা আগে থেকে জানি যে এমআর আছে, আমাদের এমসি দরকার। সো আমরা এখানে একটা এমসি রেখা আঁকলাম, এমসি রেখা আঁকেছি। ভারসাম্য হয়ে আছে এই বিন্দুটাতে, এই বিন্দু। এখান থেকে নিচের দিকে আসলে ভারসাম্য পরিমাণ পাবো
এবং সেই পরিমাণটা মনে করো 10 লিখলাম, আর এখান থেকে যদি আমরা এই পাশে আসি তাহলে আমরা ভারসাম্য কি পাবো, ভারসাম্য দাম AR MR MC সবই আমরা পাবো, সেটাও মনে করো এখানে 10 ধরলাম, ভারসাম্য হয়ে আছে। কিন্তু ভারসাম্যটা আমরা কিভাবে চাচ্ছি, ক্ষতি স্বীকার করে ভারসাম্য চাই। আচ্ছা, একটু নেট প্রবলেম করছে আমাদের, এখন আশা করি তোমরা দেখতে পাচ্ছ ঠিক মতো। সো দেখো, আমরা হচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে এটা আমাদের ভারসাম্য হয়ে আছে এতটুকু পর্যন্ত। যেহেতু আমরা ক্ষতি স্বীকার করে ভারসাম্য করব, আমাদের যে AC রেখাটা, সেই AC রেখাটা আমাদেরকে এমনভাবে আঁকতে হবে যাতে এই AR এর উপরে থাকে। তাহলে আমরা এখানে আঁকতেছি, দেখো AC রেখাটা, এমন একটা প্যান নিচ্ছি, আমরা AC রেখাটা আঁকবো। AC রেখাটা এখান থেকে শুরু করবো, AC রেখাটা নিচে নামবে 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 নামবে, MC বরাবর এসে আর নিচে নামবে না, AC রেখাটা এখান থেকে উপরের দিকে যাবে। এটা হচ্ছে আমাদের AC রেখা। তো কি হচ্ছে, AC রেখাটা ভারসাম্য অবস্থা যদি আমি বলি AC রেখার মানটা কত, তাহলে এখান থেকে উপর দিয়ে বর্ধিত করলাম, সেই মানটা আমরা পাবো, সেই মানটা হচ্ছে এখানে আমরা ধরলাম, সেই মানটা হচ্ছে 15। কেমন? তো এখানে একটা বিন্দু দিলাম A বিন্দু। শুধু এতটুকু করলে হবে না, যদি উৎপাদন কার্য চালিয়ে যাবে কি যাবে না সেই জিনিসটা ব্যাখ্যা করতে বলে, ডেফিনেটলি আমাকে সেখানে একটা ABC রেখা আঁকতে হবে, মানে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট রেখা আঁকতে হবে। সো আমরা এখানে একটা এখন অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট রেখা আঁকবো। অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট রেখাটা আমি এখানে আঁকতেছি, সবাই দেখো। সো দেখা যাবে দিক। সো অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট এইভাবে করবো আমরা, আমি এখানে করতেছি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট এভাবে, তোমরা আমার মতো করে আঁকো। সো এইভাবে করে এটা হচ্ছে ABC লিখলাম, অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টটা এই ভারসাম্য অবস্থায়, এই দেখো এই বিন্দু থেকে স্পর্শ করছে, এই বিন্দুতে, তাই না? তাহলে এই বিন্দু থেকে আমরা এই পাশে আসবো, আবার এই বিন্দু নয়, এটা জাস্ট মিলে গেছে, কিন্তু মিলবে এমন কোনো কথা নাই, বাট আমি যেটা মিলতে চাচ্ছি সেটা হচ্ছে এই ভারসাম্য অবস্থায় ABCর মানটা কত সেটা, আর সেই মানটা আমরা এখানে ধরলাম 8। অর্থাৎ আমি এখানে তোমাদেরকে বিষয়টা একদম ক্লিয়ার করে বললে যে এই চিত্রের মধ্যে কোনটা জিনিস কি জিনিস সেটা একটু দেখো। এই চিত্রের মধ্যে আমাদের অ্যাভারেজ কস্ট যেটা, সেটা হচ্ছে অ্যাভারেজ কস্ট যেটা, সেটা হচ্ছে 15, আর সেখানের মধ্যে ABC হচ্ছে কত বলো, ABC অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, ঠিক আছে? AC হচ্ছে 15 আর অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট হচ্ছে কত, 8। তো এইটুক হচ্ছে বিষয়। এখন আমাদেরকে পরীক্ষা আমরা এভাবে করে এটা সলভ করব। আমরা দেখবো যে উৎপাদন কাজ অ্যাকচুয়ালি আমরা বন্ধ করে দিলে আমাদের কি ক্ষতি হবে, চালিয়ে গেলে কি ক্ষতি হবে, সেই জিনিসটার উপর ভিত্তি করে আমরা কি করবো, ব্যাখ্যাটা করব। তা আমরা লিখতে পারি এভাবে করে, আমরা লিখে চলো, আমরা লিখবো যে যেহেতু ক্ষতি স্বীকার করছে প্রতিষ্ঠানটা আমরা জানি, কারণ অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে 10 টাকা, কিন্তু অ্যাভারেজ কস্ট হচ্ছে কত টাকা, 15 টাকা, তার মানে অবশ্যই এখানে ক্ষতি হবে। ক্ষতি হবে হচ্ছে 15 থেকে 10 বিয়োগ করা হয় 5, 5কে 10 গুণ করলে আসা হবে 50, এখানে 50 একক হচ্ছে ক্ষতি হবে। আমরা এখানে এভাবে ব্যাখ্যা করবো এটাকে, আমরা লিখবো উৎপাদন কার্য বন্ধ করে দিলে ক্ষতির পরিমাণ। দেখো আমরা যেহেতু আমাদের এখানে কি হয়েছে যে তোমার ক্ষতি স্বীকার হয়েছে, তাই আমরা উৎপাদন কার্য বন্ধ করে দিলে দেখবো আসলে ক্ষতি হয় কিনা। আচ্ছা, তোমরা কি আমাকে বলতে পারবা যে একটা প্রতিষ্ঠান যদি আমরা উৎপাদন কার্য বন্ধ করে দিই তাহলে কি সেক্ষেত্রে কোনো ক্ষতি হয় অ্যাকচুয়ালি, নাকি কোনো ক্ষতি হবে না? যেহেতু উৎপাদন কার্য বন্ধ করে দিচ্ছি, সো লাভও হবে না, ক্ষতি হবে না, কি বলো? কোনো কি ক্ষতি হবে উৎপাদন কার্য বন্ধ করে দিলে? আমরা উৎপাদন কার্য বন্ধ করে দিলে কোনো ক্ষতি হবে কিনা? আমাকে একটু জানাও কমেন্ট বক্সে। উৎপাদন কার্য বন্ধ করে দিলে কি কোনো ক্ষতি হয় একটা প্রতিষ্ঠানের?
উৎপাদন কার্য বন্ধ করে দিলে কি কোনো ক্ষতি হয় একটা প্রতিষ্ঠানের? আমাদেরকে মোহাম্মদ বলেছে, মোহাম্মদ আশিক বলেছে হ্যাঁ ক্ষতি হয় বলেছে তানহাও। হ্যাঁ, আমরা জানি যে উৎপাদন কার্য বন্ধ করে দিলেও একটা প্রতিষ্ঠানকে একটা ব্যয় বহন করতে হয়, যেটাকে আমরা বলি ফিক্সড কস্ট। কেমন? উৎপাদন কার্য আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু আমাকে যে ফিক্সড কস্টটা থাকবে, স্থির ব্যয়টা থাকবে, সেটা আমাদেরকে বহন করতে হবে। আমরা সেটা এখানে বের করার চেষ্টা করবো। আমাদেরকে একটা সূত্র মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে এভাবে লিখতে পারি যে উৎপাদন কার্য বন্ধ করে দিলে একটা প্রতিষ্ঠানকে স্থির ব্যয় বহন করতে হয়। কেমন? উৎপাদন বন্ধ করলেও একটি ফার্মকে স্থির ব্যয় বহন করতে হয়। সেই স্থির ব্যয়টা আমরা এখন বের করার চেষ্টা করবো। স্থির ব্যয়টা হচ্ছে আমাদের সূত্রে মনে রাখতে হবে যে এসি সমান এএফসি প্লাস এবিসি। অর্থাৎ আমি যদি বলি এখানে যেটা আমাদের এসি গুলো মানা দেওয়া আছে, এসি আছে, এবিসি আছে, আমরা সেই সূত্র ইউজ করলাম যে এসি অ্যাভারেজ কস্ট সমান অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট, তাই না? তো এখান থেকে এখন আমরা এই এফসি মানটা বের করার চেষ্টা করবো। এসি মান আছে না আমাদের, এসি মান হচ্ছে 15, তাহলে আমরা এখানে 15 বসালাম, এবং এফসির মান নাই, যেমন আছে তেমন থাকুক, এফসির মান নাই। এবিসি মান আছে, এবিসির মান হচ্ছে এই দেখো, এবিসির মান হচ্ছে 8, তো আমরা এখানে 8 বসালাম। তাহলে আমরা এরপর লাইন এখানে করতেছি, দেখো এরপরে যেটা করবো এই জিনিস দুটোকে সামনে নিয়ে আসবো। তাহলে লিখলাম এফসি প্লাস 8 সমান 15 লিখবো, অর্থাৎ জাস্ট আমরা এই দুইটা জিনিসকে সামনে আনলাম, এটাকে আমরা পিছনে নিয়ে গেলাম, নো প্রবলেম। এরপর এখানে এফসি রেখে দিব, এফসি রেখে দিলাম। তাহলে আমাদের 8টাকে আমরা ওই পাশে পাঠাবো, তাহলে হবে 15 মাইনাস 8। সো 15 থেকে 8 বিয়োগ করলে আমাদের আনসার হচ্ছে এফসির মান। কেমন? আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হচ্ছে এফসি সমান কত হবে? 15 থেকে যদি তুমি কত বাদ দাও, 8 বাদ দাও, তাহলে আনসার হচ্ছে 7। তার মানে আমরা বলতে পারি আমাদের এখানে একক প্রতি মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে 60 টাকা, একটার প্রতি আমার 60 টাকা ক্ষতি হয়। ঠিক আছে? সো এখানেও আমরা অ্যাভারেজ বের করবো, অ্যাভারেজ দিয়ে আমরা তুলনা করতে পারবো। তাহলে আমরা এখানে বলতে পারি যে উৎপাদন কার্য বন্ধ করে দিলেও একটা প্রতিষ্ঠানকে তাকে স্থির ব্যয় বহন করতে হবে, আর সেই স্থির ব্যয়টা হচ্ছে এখানে কত বের হয়ে যাচ্ছে? এফসির পরিমাণ 7। কেমন বের করেছি? আমাদের এই সূত্র মনে রাখতে হবে যে এসি সমান এফসি প্লাস এবিসি। কি বলেছি? এসি সমান অ্যাভারেজ কস্ট সমান হচ্ছে এফসি অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট। সো এই দুটো যোগ করলে এসি বের হয়। যেহেতু আমাদের এসি মান আছে, এসি মান বসালাম, এবিসি মান আছে, এবিসি মান বসালাম, এফসির মান বের করেছি। সো এফসির মান কত বের হয়েছে? 7 বের হয়েছে। কেমন? তাহলে আমরা বলতে পারি যে একক প্রতি উৎপাদন কার্য বন্ধ করে দিলেও একক প্রতি ক্ষতির পরিমাণ ওই ফার্মের 60 টাকা হবে, কারণ এখানে তার উৎপাদন কার্য বন্ধ করে দিলেও তার যে ফিক্সড কস্ট আছে সেই ফিক্সড কস্ট তাকে বহন করতে হবে, যার কারণে তাকে একক প্রতি ক্ষতি বহন করতে হবে 60 টাকা। ওকে, এটা করলে আমরা উৎপাদন কার্য বন্ধ করে দিলে ক্ষতি হয় 60 টাকা। এখন আমরা দেখবো চালিয়ে গেলে অ্যাকচুয়ালি কি হয়। কেমন? উৎপাদন কার্য চালিয়ে গেলে ক্ষতির পরিমাণ আমরা বের করব। সো সেটা করার জন্য আমাদেরকে দেখতে হবে যে যেহেতু এখন আমরা উৎপাদন কার্য চালিয়ে যাব, তাহলে আমাদের কিছু আয় হবে, কিছু কি হবে? ব্যয় হবে। আগে আমাদের আয় ব্যয় ছিল না, কারণ আমি উৎপাদন কার্য বন্ধ করে দিচ্ছি, বাট এখন আমাদের কিছু আয় ব্যয় হবে। আমি যদি বলি এখানে আমরা এই দ্রব্যটা উৎপাদনের জন্য আমাদের আয় কত টাকা হবে, যেটাকে আমরা বলতে পারি অ্যাভারেজ দিয়ে আমি চিন্তা করব। সো গড় আয় যদি আমি বলি, গড় আয় যেটাকে আমরা অ্যাভারেজ রেভিনিউ বলি, সেখানে অ্যাভারেজ রেভিনিউ কত টাকা বলো তো? অ্যাভারেজ রেভিনিউ এই চিত্রের মধ্যে এই যে PAR এই যে রেখাটা, এই রেখাটা। সো এটার মান হচ্ছে 10, তার মানে আমরা বলতে পারি গড় আয় হচ্ছে এখানে 10 টাকা, অর্থাৎ এই পণ্যটা বিক্রি করে আমরা 10 টাকা পাচ্ছি। দাম বা অ্যাভারেজ দুটোই সেম হয়, সো 10 টাকা আমরা পাচ্ছি পণ্যটা বিক্রি করে। ফাইন। আবার দেখো 10 টাকা তো পাচ্ছি, এখন এই দ্রব্যটা বিক্রি করে কিছু আবার কি পাবো? আমাদের কিছু ব্যয় হবে। এটা আয় পাইছি 10 টাকা, কিন্তু কিছু আমাদের কি হবে? ব্যয় হবে। সেখানে আমরা লিখবো গড় ব্যয়। আমাদের এই দ্রব্যটা বিক্রি করে গড় ব্যয়টা আমাদের কত হবে সেটা আমরা দেখবো।
সো গড় ব্যয় যেটাকে আমরা অ্যাভারেজ কস্ট বলি, গড় ব্যয় যেটাকে আমরা অ্যাভারেজ কস্ট বলি। সো অ্যাভারেজ কস্ট আমরা এখানে বের করব। সো অ্যাভারেজ কস্টটা হচ্ছে, দেখো আমাদের গড় আয় হচ্ছে বিক্রি করে পাইছি 10 টাকা, কিন্তু এটা বিক্রি আমাদের উৎপাদন করতে খরচ হয়েছে, অ্যাভারেজ কস্ট হয়েছে এমনিতে 15 টাকা, তাই না? তার মানে আমাদের কি হয়েছে, আয় হয়েছে 10 টাকা 15টা বিক্রি করে, কিন্তু ব্যয় হয়েছে 15 টাকা, তার মানে ক্ষতি হবে। সেখানে ক্ষতির পরিমাণ বের করে ফেলি। ক্ষতির পরিমাণ একক প্রতি ক্ষতির পরিমাণ, একক প্রতি ক্ষতির পরিমাণ, তাহলে আমরা লিখতে পারি যে 15 মাইনাস 10, অর্থাৎ 15 থেকে 10 বিয়োগ করব। গড় ব্যয় 15 থেকে 10 বিয়োগ করলে আমরা বলবো 15 মাইনাস 10, তো আনসার হচ্ছে 15 থেকে 10 বিয়োগ করলে আনসার হচ্ছে 5। কেমন? তো এখন দেখো, তাহলে আমরা বলতে পারি যে একক প্রতি ক্ষতি হবে 5 টাকা যদি আমি উৎপাদন কাজ চালিয়ে যাই, আর যদি বন্ধ করে দিই তাহলে আমাদের ক্ষতি হবে কত টাকা, 60 টাকা, তাই না? তাহলে আমরা এখন লিখবো সুন্দর করে, নিচে ব্যাখ্যা লিখবো। ব্যাখ্যা কি লিখবো, যে ফার্মটি উৎপাদন কাজ বন্ধ করে দিলে একক প্রতি ক্ষতি হয় 60 টাকা, অন্যদিকে ফার্মটি উৎপাদন কাজ চালিয়ে গেলে একক প্রতি ক্ষতি হয় কত টাকা, 5 টাকা। তাহলে এখন আমাদের জন্য কোনটা বেটার হবে, ক্ষতি 60 টাকা গ্রহণ করাটা বেটার হবে নাকি 5 টাকা গ্রহণ করাটা বেটার হবে? আমরা জানি ক্ষতির পরিমাণ যত কম হবে সেটা আমাদের জন্য ভালো। তার মানে আমরা এখন উৎপাদন কাজ চালিয়ে যাব, উৎপাদন কার্য চালিয়ে যাওয়া যুক্তিযুক্ত হবে সেই ফার্মের জন্য, কারণ চালিয়ে গেলে ক্ষতি হয় কম, বন্ধ করে দিলে ক্ষতি কি হয়, বেশি হয়। এখন প্রশ্ন হচ্ছে স্যার কতক্ষণ পর্যন্ত চালিয়ে যাবো, সেটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে কতক্ষণ পর্যন্ত চালিয়ে যেতে হবে। দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই চিত্রের মধ্যে আমি যদি বলি এই দ্রব্যটা বিক্রি করে, মানে এই যে পণ্যটা আমরা করতেছি উৎপাদক সেটা বিক্রি করে আমাদের খরচ হচ্ছে, অ্যাভারেজ কস্ট হচ্ছে 15 টাকা, এমন এতটুকু পর্যন্ত অ্যাভারেজ কস্ট আমাদের 15 টাকা। এটার জন্য অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট হচ্ছে আমাদের কত, এবিসি। অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট হচ্ছে এই 0 থেকে 8 পর্যন্ত, আর বাকি অংশ তাহলে কি, এই অংশটা কি, তাহলে 8 থেকে 15 পর্যন্ত এই অংশটাকে আমরা কি বলতে পারি, অ্যাভারেজ ফিক্সড কস্ট বলতে পারি। সো এই দুইটা যোগ করে আমাদের কি হয়ে যাচ্ছে, এসি হয়ে যাচ্ছে, তাই না? অর্থাৎ 8 এর সাথে এখানে 8 থেকে 15 পর্যন্ত কত হয়, 7। তাহলে এই দুইটা যোগ করে আমাদের কি হয়ে যাচ্ছে, 15 হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এবিসি হচ্ছে আমাদের 8 এবং এবিসি হচ্ছে 8 এবং হচ্ছে এফসি হচ্ছে 15 থেকে 8 বিয়োগ করে দাও, তাহলে আনসার হচ্ছে 7। সো 8 আর 60 যোগ করলে আনসার কত হবে, 15। 8 গুণ 16, এক কম হবে 15 হবে, তাই না? অর্থাৎ আমাদের অ্যাভারেজ কস্ট হচ্ছে 15, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট হচ্ছে 8 টাকা, আর অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে 60 টাকা। তাহলে দেখো এই যে অ্যাভারেজ ফিক্সড কস্ট যেটা পাচ্ছি আমরা, এই অ্যাভারেজ ফিক্সড কস্টটা আমাদের কি হচ্ছে, পুরোটাই বহন করতে হচ্ছে যদি আমরা উৎপাদন কার্য বন্ধ করে দিই। এই অ্যাভারেজ কস্ট মানে এখান থেকে 8 থেকে 15 পর্যন্ত পুরোটাই বহন করতে হচ্ছে উৎপাদন কার্য বন্ধ করে দিলে। কিন্তু আমি যদি চালিয়ে যাই তাহলে দেখা যায় যে একটা জিনিস মাথায় রাখবা, একটা ফার্ম তখনই উৎপাদন কার্য চালিয়ে যাবে যখন তারা দেখবে যে তাদের যে পণ্যটা, সেই পণ্যটা বিক্রি করে তাদের যে ভ্যারিয়েবল কস্ট, সেই ভ্যারিয়েবল কস্ট উঠে আসতেছে কিনা। তা আমি যদি বলি এই পণ্যটা, এখানে যে পণ্যটা আছে এই পণ্যটা বিক্রি করে পাচ্ছি কয় টাকা, 10 টাকা, আর অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট কত টাকা, 8 টাকা। তার মানে 8 টাকা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট হয়েছে, পরিবর্তনশীল ব্যয়, বিক্রি করেছে 10 টাকা, তার মানে ভ্যারিয়েবল কস্ট উঠে আসতেছে। তো ভ্যারিয়েবল কস্ট উঠে আসলে তখন উৎপাদন কাজ চালিয়ে যাবে, যা উচিত হবে। তাহলে যেহেতু এখানে 8 টাকা উঠে আসতেছে, বিক্রি করে যেহেতু 10 টাকা পাচ্ছি, তার মানে 8 টাকা ভ্যারিয়েবল কস্ট উঠে আসতেছে, পাশাপাশি এই যে ফিক্সড কস্ট বলতেছে 60 টাকা, তার একটা অংশ হচ্ছে 2 টাকা। এই দুইটা এক্সট্রা যে 2 টাকা, এই দুটোকে কিন্তু উঠে আসতেছে, যার কারণে উপরে যে 10 থেকে 15 এই অংশটা তখন আমাদের কি করতে হবে, ক্ষতি বহন করতে হবে উৎপাদন কাজ চালিয়ে গেলে। কেমন? তাহলে আমরা কি বলতে পারি যে ভ্যারিয়েবল কস্ট উঠে আসতেছে, পাশাপাশি ফিক্সড কস্ট এতটুকু বহন করতে হলে, বন্ধ করে দিলে এতটুকু বহন করতে হতো, বাট যখন আমরা উৎপাদন কাজ চালিয়ে যাবো তখন ফিক্সড কস্টের একটা অংশ উঠে আসবে। দ্যাট মিনস 15টা বিক্রি করে পাচ্ছি আমি 10 টাকা, বিক্রি উৎপাদন হয়েছে, উৎপাদন করতে লাগছে 8 টাকা, তার মানে 8 টাকা তুলে এনে আমি ফিক্সড কস্টের একটা অংশ, সেটা হচ্ছে 2 টাকা, আমি তুলে আনতে পারতেছি। বুঝতে পেরেছি? তোমরা কি বুঝছো আমার কথা? তাহলে আমরা বলবো যে যতক্ষণ পর্যন্ত একটা ফার্ম যে পণ্যটা উৎপাদন করতেছে সেটা যে ভ্যারিয়েবল কস্টের তুলে আনতে পারবে, ততক্ষণ পর্যন্ত উৎপাদন কাজ চালিয়ে যাবে। অর্থাৎ এবিসিটা যতক্ষণ পর্যন্ত এই এআর এর নিচে থাকবে। এখন এআর হচ্ছে আমাদের কত, 10, কিন্তু এবিসি কত হবে, এই যে এবিসি হচ্ছে আমাদের 8। তারপর আমাদের কি হয়েছে, যে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্টটা উঠে আসতেছে, পাশাপাশি হচ্ছে আমরা আরো ফিক্সড কস্টে 2 টাকা আমরা তুলে আনতে পারতেছি, সে উৎপাদন কাজ চালিয়ে যাবে।
সেখানে হচ্ছে শর্ত ক্ষতি স্বীকার করলে একটা ফার্ম উৎপাদক কাজে চালিয়ে যাওয়ার শর্ত হচ্ছে এটা, ভালো করে মনে রাখবা। সেটা হচ্ছে এসি সবচেয়ে বড় থাকে সাধারণত, যেহেতু ক্ষতি করছে তাই। তারপর হচ্ছে আমাদের কি হবে, তারপর আমাদের এআর বা তুমি পি বলতে পারো, দুইটাই সেম কথা। এরপর আমরা বলতে পারি তাহলে কি, প্রথম হচ্ছে কি থাকবে, এসি থাকবে, তারপর এআর বা কি থাকবে, পি থাকবে, এরপর হচ্ছে এবিসি থাকতে হবে। এবিসি সবচেয়ে ছোট থাকবে, তখনই উৎপাদক কাজ চালিয়ে যাবে, আদারওয়াইজ উৎপাদক কাজ কি দিবে, বন্ধ করে দিবে। তাহলে মাথায় রাখবা এই শর্তটা ফিল আপ হইলে এটা হচ্ছে ক্ষতি স্বীকার করেও উৎপাদন কাজ চালিয়ে যাওয়ার শর্ত, যেখানে এবিসিটা সবচেয়ে ছোট হইতে হবে, তারপর পি বাই আর, তারপর এসি হইতে হবে। যেমন এখানে দেখো, এখানে এবিসিটা 8, পি বাই আর হচ্ছে 10, এসি হচ্ছে 15, তার মানে উৎপাদক কাজে চলে যাবে। কোনো কারণে যদি এই এবিসিটা এই এআর এর উপরে চলে যায়, মনে করো আমি এখানে দিলাম রেখাটা, এখানে 8টা রেখা আঁকলাম, যে এবিসিটা আমার এখানে এরকম হয়ে গেল, এবিসি মনে করো এটা 1, এটা মনে করো এবিসি 0 ছিল, 1 এ চলে গেছে, এবিসি 1 এ চলে গেছে, তখন কি উৎপাদন কাজে চলে যাবে না। তখন দেখা যাবে আমি 15টা উৎপাদন করে পাবো 10 টাকা, কিন্তু এর জন্য খরচ হয়ে যাচ্ছে মনে করো যে 12 টাকা, ভ্যারিয়েবল কস্ট আমার 12 টাকা খরচ হচ্ছে, তো ভ্যারিয়েবল কস্ট উঠে আসতেছে না, তো উৎপাদক কাজে বন্ধ করে দিবে। কেমন, এবিসি যদি এই এআর এর উপরে চলে যায়, এই এআর এর বা পি এর উপরে চলে গেলে তখন আমাদের উৎপাদক কাজ বন্ধ করে দিতে হবে। তখন এবিসিটা বড় হয়ে যাবে, এসিটা এখন সবচেয়ে বড়, তারপর এবিসি, তারপর কি হয়ে যাবে, এআর বা পি হয়ে যাবে, এসি এবিসি পি বাই আর। তো এখানে উৎপাদক কাজ বন্ধ করে দিবে। যতক্ষণ পর্যন্ত এই শর্তটা থাকবে ততক্ষণ পর্যন্ত উৎপাদক কাজ চালিয়ে যাবে, যে এসি সবচেয়ে বড়, তারপর এআর বা পি বড় হবে, তারপর হচ্ছে এবিসি হবে। তাহলে এটাকে আমরা বলবো যে ক্ষতি স্বীকার করেও একটা ফার্ম উৎপাদন কাজে চালিয়ে যাবে নাকি যাবে না, সেটা ব্যাখ্যা আমরা করলাম। ওকে, তাহলে আমরা বুঝতে পেরেছি আশা করি ক্ষতি স্বীকার ভারসাম্যের ক্ষেত্রে উৎপাদন চালিয়ে যাবে কি যাবে না সেটা ব্যাখ্যা কেমন হবে। সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্বল্পকালে আমরা একটি ফার্মের পূর্ণ প্রতিমূল্য বাজারে একটি ফার্মের ভারসাম্যগুলো আমরা দেখেছি, গত ক্লাসে এই 3টা আমরা পড়েছি, এবং আজকে আমরা দেখলাম যে ক্ষতি স্বীকার উৎপাদন কাজে তাহলে যাবে কি যাবে না সেটা ব্যাখ্যা এখানে আছে। তো এখানে একটু পড়ে দেখবা, এটা আমি যেভাবে ব্যাখ্যা করছি সেম এখানে আছে। এরপর হচ্ছে পূর্ণ প্রতিমূল্য বাজারে দীর্ঘকালে একটি ফার্মের ভারসাম্য, ওই যে বলছিলাম দীর্ঘকালের ক্ষেত্রে স্বাভাবিক যে মুনাফা ভারসাম্য বলছি, গত ক্লাস যারা করছো তারা বুঝবা। সো গত ক্লাসে আমরা বলছিলাম এই যে স্বাভাবিক মুনাফা ভারসাম্য, এই যে এই স্বাভাবিক মুনাফা ভারসাম্যটা আবার করতে হবে দীর্ঘকালের ক্ষেত্রে। স্বল্পকালের ক্ষেত্রে হচ্ছে 3 ধরনের হইতে পারে ভারসাম্য, কিন্তু দীর্ঘকালের ক্ষেত্রে একটাই হবে, যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। সো দীর্ঘকালে একটা ভারসাম্য হবে, সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা ভারসাম্য। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা করা যায় না। হ্যাঁ, হয়তো স্বল্পকালে অস্বাভাবিক মুনাফা করা যেতে পারে, বাট দীর্ঘকালে একটা করা যাবে, সেটা হচ্ছে স্বাভাবিক মুনাফা ভারসাম্য করা যাবে। কেমন, তাহলে এটাও তোমরা কি করে নিবা, এটাও দেখে নিবা যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দীর্ঘকালে একটি ফার্মের ভারসাম্য, তার মানে স্বাভাবিক মুনাফা ভারসাম্যের চিত্র এবং ম্যাটটা করবা। আজকে আমরা আরেকটা করব, সেটা হচ্ছে একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য আমরা দেখব, বা এটাকে আবার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য বলতে পারো। একচেটিয়া বাজারে বলতে পারো, আবার কি বলতে পারো, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে স্বল্পকালীন ভারসাম্য আমরা বলতে পারি। সো চলো, এটাও সেম আগের মতোই, গত ক্লাসে আমি যেভাবে করেছি সেটার মতোই, শুধু পার্থক্য হচ্ছে আগে ছিল পি সমান এ সমান আমার ভূমি অক্ষের সমান্তরাল, এখন হচ্ছে বাম থেকে নিম্নগামী, যেহেতু এটা একচেটিয়া বাজার বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আবার আগের মতোই সেম, অস্বাভাবিক মুনাফা হবে তখন যখন মুনাফা ধনাত্মক হবে, মুনাফা 0 হলে স্বাভাবিক মুনাফা, মুনাফা না হলে বা ঋণাত্মক হলে সেক্ষেত্রে হচ্ছে ক্ষতি স্বীকার ভারসাম্য হবে। সো এই চিত্রগুলো আঁকার জন্য আমাদেরকে হোয়াইট বোর্ডে যাইতে হবে, আমরা হোয়াইট বোর্ডেই করবো এই চিত্রগুলো আমরা আঁকবো, যে একচেটিয়া বাজারে স্বল্পকালীন ভারসাম্য। সো আমার সাথে তোমরা করলে তোমাদের জন্য সবচেয়ে ভালো হয়, আমাদের সাথে যদি তোমরা কি করো যে একবার করো, তো সেটা ভালো হবে। আমরা লিখবো স্বল্পকালে একটি ফার্মের এটা হচ্ছে আমাদের একচেটিয়া বাজারে, কেমন, একচেটিয়া বাজারে, একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য, একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য। সো চলো আমরা দেখি যে একচেটিয়া বাজারে স্বল্পকালে একটি ফার্মের ভারসাম্য কিভাবে হতে পারে। 3 ভাবে ভারসাম্য হবে।
আগে যেভাবে করেছিলাম সেম। আমরা এখানে 3টে চিত্র আঁকবো, এখানে একটা আঁকবো আমরা চিত্র, এখানে একটা চিত্র আঁকবো আমরা, এখানে একটা চিত্র আঁকবো। তো দেখো আমাদের এখানে এটা মূল বিন্দু থাকবে, এটা মূল বিন্দু। আমার মতো করে পাশাপাশি 3টে আঁকবা। উৎপাদনের পরিমাণ এখানে থাকবে ভূমি অক্ষে, এবং উপরে থাকবে পি এ আর এম আর এসি এমসি। এখানেও সেম পি এ আর এম আর এসি এমসি। এখানে আমরা লিখব পি এ আর এম আর এসি এমসি। সো দেখো যেহেতু আমরা বলছি একচেটিয়া বাজারে স্বল্পকালে অ্যাক্টিভ ফার্মের ভারসাম্য, তো একচেটিয়া বাজারে স্বল্পকালে অ্যাক্টিভ ফার্মের ভারসাম্য যেহেতু করব, আচ্ছা এটা একটু ভাগ করে নিচ্ছি আমরা। এটা ম্যাটটা আমরা এখানে করবো, এটা ম্যাটটা এখানে করবো, আর এটা ম্যাটটা এখানে করবো। তো একচেটিয়া বাজারের ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এ আর বা পিটা কেমন হয়। তো আমাদের মাথায় রাখতে হবে একচেটিয়া বাজারের ক্ষেত্রে এটা যদি হয় এ আর বা পি, দুইটাই সেম কথা। এম আর রেখাটা হবে এরকম যে এ আর এবং এম আর এই দুটা মাঝামাঝি রাখবা, একটা বিন্দু দিবা, সেই বিন্দুতে একটা রেখা আঁকবা, সেটাকে আমরা বলবো এম আর রেখা। সেম এখানে করি, এটা যদি হয় আমাদের এ আর রেখা, এভারেজ রেভিনিউ বা পি রেখা, এম আর রেখা হবে এই দুটা মাঝামাঝিতে এম আর রেখা। সো এটা হচ্ছে আমাদের এম আর রেখা। তারপর আসো এখানে আসো, এটা যদি হয় আমাদের এ আর বা পি রেখা, এম আর রেখা হবে এই দুটার মাঝামাঝি, এটা হচ্ছে আমাদের এম আর রেখা। সো আমরা এ আর এবং এম আর রেখা এঁকে ফেললাম। এখন আমরা জানি ভারসাম্য হওয়ার জন্য শুধু এম আর রেখা নয়, আরেকটা রেখা লাগে, সেটাকে আমরা বলি এমসি রেখা। আমরা এখন এমসি রেখাটা আঁকবো। চলো এখন আমরা এমসি রেখা আঁকি এখানে। সো এমসি রেখা আঁকতেছি, এমসি রেখাটা এখান থেকে শুরু করব। সো এটাকে আমরা বলবো একটা এমসি রেখা। কেমন? প্রত্যেকটা সেম করবো আমরা, এভাবে করে এখান থেকে যাবো, এভাবে করে দিব, এটা হচ্ছে আমাদের এমসি রেখা। সো এটা হচ্ছে আমাদের এমসি রেখা। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভারসাম্য শর্ত যেটা ছিল সেটা হচ্ছে এম আর এবং এমসি সমান হইতে হয়। মানে এই এম আর এবং এমসি সমান হয়েছে এই বিন্দুতে, যেখানে একটা কোণ ছেদ করছে, এবং সেই বিন্দুতে এম আর কে এমসি নিচে ছেদ পূর্ব দিকে গেছে, তার মানে সেই শর্ত ফিল আপ হয়েছে। তো এটা হচ্ছে আমাদের ভারসাম্য বিন্দু। এই বিন্দুকে আমরা ভারসাম্য বিন্দু বলবো, কারণ এই বিন্দুতে আমাদের এম আর সমান এমসি হয়। পাশাপাশি এমসি রেখা এম আর কে নিচে ছেদ পূর্ব দিকে গেছে, অর্থাৎ এমসি রেখার ঢাল বড় হয়েছে এম আর রেখার তুলনায়। তো এখান থেকে এটা আমাদের ভারসাম্য বিন্দু, এখান থেকে নিচের দিকে আসলে আমরা ভারসাম্য পরিমাণটা পাবো, সেটা মনে করে লিখলাম 10, ভারসাম্য পরিমাণ 10। আর এখান থেকে যদি আমরা উপরের দিকে বর্ধিত করি তাহলে আমরা এই আরটা পাবো, মানে ভারসাম্য অবস্থায় এভারেজ রেভিনিউ বা পিটা পাবো, কারণ আমাদের এভারেজ রেভিনিউ প্রয়োজন, মোটা বের করার জন্য এভারেজ রেভিনিউ দরকার। সো এভারেজ রেভিনিউ বা পিটা আমরা পাবো, সেটা মনে করে এ বিন্দুতে, সেই মানটা আমরা এখানে ধরলাম, সেটা হচ্ছে 10 ধরলাম। অর্থাৎ আমাদের এখানে উৎপাদনের পরিমাণও 10 এবং ভারসাম্য অবস্থায় এ আর বা পি মান সেই মানটাও 10। ফাইন, এখানেও সেম, এটা আমাদের ভারসাম্য বিন্দু। এখান থেকে নিচের দিকে আসলে ভারসাম্য পরিমাণ পাবো, উপর দিকে যদি আমরা এটাকে বর্ধিত করি তাহলে আমরা পাবো এই বিন্দুতে এ আর, সেই এ আর এর মান হচ্ছে 10 ধরলাম। আবার সেম, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু আমাদের, এটা হচ্ছে আমাদের নিচে হবে 10, আর উপর হবে এখান থেকে উপর দিকে গেলে এ আর পাবো, সেই এ আর বা পি এর মানটা হচ্ছে এ বিন্দুতে, সেটাও কত হবে 10 ধরলাম আমরা। ঠিক আছে, সো এতটুকু আমরা করেছি, সবগুলো সেম থাকবে, প্রত্যেকটা চিত্রের জন্য এই জিনিসটা সেম থাকবে। এরপরে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কোনটা কিভাবে আমরা ভারসাম্য করবো সেটা আগে একটু লিখে ফেলি। যেহেতু আমাদের এম আর আর এমসি ভারসাম্য হয়েছে, কিন্তু ভারসাম্যটা কেমন হয়েছে সেটা বোঝার জন্য আমাদেরকে এসি দরকার। তো এসি আঁকার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা কোনটা কিভাবে ভারসাম্য করবো সেটা লিখে ফেলি। আমরা এটা করবো অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, মুনাফা সহ ভারসাম্য। দুই নম্বর লিখবো এটা আমরা স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য, স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। তিন নম্বর আমরা লিখবো ক্ষতি স্বীকার করে ভারসাম্য, ক্ষতি স্বীকার করে ভারসাম্য। দেখো, সো প্রথমে আমরা এটা করবো, এগুলোতে হাত দেবো না, শুধু প্রথমটাই করবা। শুধু প্রথমটাই আমরা যখন এসি আঁকবো মাথা রাখতে হবে এটা যেহেতু আমরা অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য করবো, এখন এসি আঁকার সময় কেমনে আঁকবো সেটা একটু লক্ষ্য করবো। এসি আঁকার সময় আমরা এভাবে করবো,
হ্যাঁ, এই সি আঁকার সময় আমরা এভাবে করবো যে এই সি রেখাটা যেন এই এ আর বা পি বা এ বিন্দুর নিচে থাকে, এ আর বা পি অথবা কি এ বিন্দুর নিচে রাখতে হবে। কেমনে করবা? এখান থেকে শুরু করে এসিটা শুরু করে নিচে নামবে এই এমসি বরাবর এসে, ওই শর্তটা সবসময় মনে রাখতে হবে যে এমসি বরাবর এসে আর নিচে নামবে না এসি, এখান থেকে উপরের দিকে যাবে। তাহলে ওই শর্তটা ফিল আপ করবে, কোন শর্তটা? যে এসির সর্বনিম্ন বিন্দুতে এমসি নিচে করে উপর দিকে গেছে এরকম মনে হবে। যার কারণে আমাদের এসি যেহেতু পর রাখতে হয়, এসি আঁকার সময় মাথা রাখতে হবে এসিটা প্রথমে নিচে নামবে এমসি বরাবর এসে আর নিচে নামবে না, কোথায় যাবে? উপরের দিকে নিয়ে যাব। এখন আমরা দেখবো এই যে ভারসাম্য রেখা আছে না, এই যে এ থেকে ই টেন পর্যন্ত, সেই রেখাটাকে এই এসি রেখাটা কোন বিন্দুতে ছেদ করছে সেটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বিন্দু আছে, যেটা এটা মনে করো বি বিন্দু, এই বি বিন্দুতে ছেদ করছে এবং সেখান থেকে আমরা যদি আমরা মান দেখি, সেই মানটা মনে করো 8, আমাদের অ্যাভারেজ কস্ট হচ্ছে 8 টাকা মনে করো। বুঝতে পেরেছি? অ্যাভারেজ কস্ট হচ্ছে আমাদের 8 টাকা। তাহলে দেখো অ্যাভারেজ কস্ট আমরা এভাবে রাখতেছি যেন এ বিন্দু নিচে রাখি। আচ্ছা, তো বি পেলাম, বি থেকে আমরা এখানে 8 পেলাম, অ্যাভারেজ কস্ট হচ্ছে 8 টাকা। এখন আমাদের কাজ শেষ, এখন আমরা মুনাফা বের করবো। সো মুনাফা বের করার জন্য প্রথমে আমাদের বের করতে হবে মোট আয়। কি বের করতে হবে? প্রথমত আমাদেরকে মোট আয় বের করতে হবে, তারপর আমরা মোট ব্যয় বের করবো। সো আমরা লিখবো প্রথমে মোট আয়, যেটাকে আমরা বলি টোটাল রেভিনিউ। টোটাল রেভিনিউ হচ্ছে কিউ ইন্টু এআর। আমরা লিখবো কিউ ইন্টু এআর, অর্থাৎ আমাদের উৎপাদনের পরিমাণ এবং হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ গুণ করলে আমরা মোট আয় পাবো। সো তোমরা আমাকে বলো উৎপাদনের পরিমাণ কত এখানে? এই চিত্রের জন্য উৎপাদনের পরিমাণ হচ্ছে 10 লিখলাম। আর অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে এই যে অ্যাভারেজ রেভিনিউ পি বাই এভারেজ রেভিনিউ, তাহলে এটার মান হচ্ছে এ বিন্দুতে সেটাও 10, তাহলে 10 লিখলাম। আনসার হচ্ছে দুটো গুণ করলে 100 হবে, এভারেজ রেভিনিউ 100, মানে টোটাল রেভিনিউ 100 হবে। এখন আসে আমরা মোট ব্যয় মানে টোটাল কস্ট বের করবো। মোট ব্যয় যেটাকে আমরা বলি টোটাল কস্ট, তাহলে সেই টোটাল কস্টের পরিমাণ হবে কিউ ইন্টু এসি। কিউ মানে উৎপাদনের পরিমাণ আগের মতো 10, এবং অ্যাভারেজ কস্ট হচ্ছে, দেখো এই চিত্রের জন্য অ্যাভারেজ কস্ট হচ্ছে এই যে বি বিন্দুতে সেটা হচ্ছে 8, তাহলে 8 বসালাম, গুণ করলে 8 × 10 = 80। তাহলে আমরা এখানে মুনাফা যদি বের করি, মুনাফা সমান আমরা বলতে পারি যে এটাকে আমরা ইকোনমিক্সে পাই দ্বারা প্রকাশ করি। সো পাই মানে আমরা বলতে পারি টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। সো টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিব। টোটাল রেভিনিউ হচ্ছে আমাদের 100 মাইনাস টোটাল কস্ট হচ্ছে 80, দ্যাট মিনস আমাদের মুনাফা হচ্ছে 20 টাকা, তাই না? সো এটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ। তাহলে আমরা বলতে পারি যেখানে আয় হয়েছে 100 টাকা কিন্তু ব্যয় হয়েছে 80 টাকা, সো আমাদের মুনাফা হয়েছে 20 টাকা। সো যেহেতু মুনাফা হয়েছে, মুনাফা ধনাত্মক হয়েছে, এটাকে আমরা বলি অস্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য হয়েছে। পারবো সবাই এটা? একটু বলো তো পারবে কিনা? এটা দেখো তো তোমরা পারবে কিনা এটা প্রথমটা। এটা আমরা সংখ্যা দিয়ে করেছি, প্রতীক দিয়ে করতে হবে, প্রতীক দিয়ে করা শিখতে হবে, কারণ প্রতীক দিয়েও পরীক্ষা আসে অনেক সময়। আমরা প্রতীক দিয়ে চলো এটা ট্রাই করি, প্রতীক দিয়ে কেমনে করবো। আমাদের পরীক্ষা যেটা করে সেটা হচ্ছে অনেক সময় এখানে সংখ্যাটা না দিয়ে এমন সময় আমাদের এখানে কি দিতে পারে? প্রতীক দিতে পারে। যেমন এখানে Q0 দিল এবং এখানে 10 এবং 8 না দিয়ে উপরটা মনে করে দিল P0, নিচেটা দিল P1, তাহলে আমাদেরকে এখানে মুনাফার পরিমাণ বের করতে বলে। সো সূত্র আগের মতো লিখতে পারবো আমরা, আমি যদিও আবার একটু লিখতেছি। সো দেখো কেমন করতেছি আমরা। প্রথমে আছে মোট আয় বের করব। মোট আয় হচ্ছে কিউ ইন্টু এআর। কিউ মানে কোয়ান্টিটির পরিমাণ। সো এখানে কোয়ান্টিটির পরিমাণ কতটুকু থেকে কতটুকু কে বলতে পারবা? ওই যে গত ক্লাসে আমরা পড়াইছিলাম যে এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে 0 থেকে Q0 পরিমাণ। যদিও Q0 পরিমাণ উৎপাদন, হ্যাঁ বুঝছি, বাট আমরা যখন প্রতীক দিয়ে বলবে তখন আমরা বলবো 0 থেকে Q0। আমি এখানে লিখতে পারি 0 থেকে Q0 হচ্ছে উৎপাদনের পরিমাণ, আর অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে এই চিত্রের জন্য অ্যাভারেজ রেভিনিউ যে P বাই আর এই বিন্দুতে P0 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে P0। যখন প্রতীক দিয়ে আসবে তখন শুধু P0 বলবো না, 0 থেকে P0 বলবো। তাহলে আমরা বলতে পারি এতটুকু পরিমাণ আমাদের অ্যাভারেজ রেভিনিউ। আমরা লিখতে পারি 0 থেকে P0। এখন আমরা গুণ করবো।
সেখানে গুণ করার সিস্টেমটা হচ্ছে এরকম যে তোমাকে এই ভূমির সাথে লম্বটা গুণ করবা, তাহলে তুমি বুঝতে পারবা ভূমি আর লম্ব গুণ করলে ক্ষেত্রফল বের হবে। ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে বুঝো তো, ক্ষেত্রফল মানে হচ্ছে এদিকে মনে করো ভূমি একটু, লম্ব হচ্ছে এতটুকু, আমরা গুণ করলে এই পুরো জায়গাটা ক্ষেত্রফল পাবো, তাই না? তাহলে আমরা এখান থেকে একটু এখান থেকে একটু যদি গুণ করি এই পুরো জায়গাটা পাবো। বড় জায়গাটার নাম বলো, নাম হচ্ছে এবার আসবে P0 বা P নট, Q0 বা Q নট বলতে পারি। তাহলে আমরা বলতে পারি এখানে 0 P0 বা P নট, তারপর হচ্ছে এরপর হচ্ছে Q0, এটা হচ্ছে আমাদের মোট আয়। আবার আমরা মোট ব্যয় বের করবো। মোট ব্যয় সূত্র হচ্ছে Q ইন্টু AC। দেখো Q ইন্টু AC কেমনে বের করতেছি? সো Q মানে কোয়ান্টিটির পরিমাণ, আগের মতো 0 থেকে Q0, 0 থেকে Q0 কোয়ান্টিটির পরিমাণ, ইন্টু অ্যাভারেজ কস্ট হচ্ছে দেখা অ্যাভারেজ কস্ট বিবিধিতে P1 পরিমাণ, অর্থাৎ 0 থেকে P1 পরিমাণ, এটা হচ্ছে 0 থেকে P1 আমার অ্যাভারেজ কস্ট। তাহলে দেখো এতটুকু পরিমাণ উৎপাদন করছি, অ্যাভারেজ কস্ট হচ্ছে এতটুকু, মানে এতটুকু পরিমাণ উৎপাদন করছি, অ্যাভারেজ কস্ট হচ্ছে মনে করো এতটুকু পরিমাণ। তো আমরা এটা যদি গুণ করি, এটা ভূমি, এটা যদি লম্ব গুণ করি, তাহলে এই জিনিসটা ক্ষেত্রফল পাবো। সেই জিনিসটা হচ্ছে 0 P1 B Q0, এই নিচের অংশটা, নিচের বক্সটা আমরা বলতে পারি 0 P1 B Q0 বা Q নট। ওকে ফাইন। তাহলে দেখো আমরা বড় একটা জায়গায় পেয়েছি মোট আয়, নিচের জায়গাটা মোট ব্যয়। তাহলে এই বড় জায়গা থেকে নিচের জায়গা যদি আমরা বাদ দিই, মোটা থেকে মোট ব্যয়টা যদি আমরা বাদ দিই, তাহলে উপরের অংশটা পাবো। তাহলে এই অংশটাই হচ্ছে আমাদের কি হবে? মুনাফা বের হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি এভাবে যে আমরা মুনাফা বের করবো। সো মুনাফা সমান আমরা বলতে পারি টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউ কত ছিল? এই যে টোটাল রেভিনিউ এটা 0 P0 A Q0, অর্থাৎ এই বড় একটা বক্স, এখান থেকে আমাদের যেটা করতে হবে, হ্যাঁ এটা হচ্ছে মোট আয়, আর মোট ব্যয় হচ্ছে মাইনাস মোট ব্যয় হচ্ছে 0 P1 B Q0, অর্থাৎ মোট ব্যয় হচ্ছে নিচের অংশটা, এই অংশটা হচ্ছে ব্যয়। তাহলে এটা হচ্ছে আয়, নিচের অংশটা যদি আমার ব্যয় হয়, তাহলে উপর অংশটা কি হবে? মুনাফা হবে। উপর অংশটার নাম বলো, এই যে বড় অংশটা আমার রেভিনিউ, নিচের অংশটা হচ্ছে আমাদের কস্ট, তাহলে উপর অংশটা আমার কি হবে? মুনাফা হবে। তো মুনাফার পরিমাণটা উপর অংশটা একটা ঘড়ির কাটার মধ্যে বলে আসবে এক পাশ থেকে, P1 P0 B A B। তাহলে আমাদের মুনাফার পরিমাণ হচ্ছে P1 P0, তারপর হচ্ছে AB AB। মাত্রা রাখতে হবে এই বিষয়টা যে এখানে যে এভাবে করে বিয়োগ করা যায় না, যে 0 থেকে 0 বিয়োগ করে দিলাম, P0 থেকে P1 বিয়োগ করে দিলাম, এরকম হয় না। তোমাকে বক্সটা জ্যামিতির মতো চিন্তা করবা, যে বড় একটা জায়গা আছে, এখান থেকে নিচের অংশ যদি বাদ দিই, তাহলে উপর অংশটা থাকবে, সেটা হচ্ছে বড়, নিচের অংশটা বাদ দিলে উপর অংশটার নাম বলবা, নাম হচ্ছে P1 P0 A B। এটা হচ্ছে আমাদের মুনাফার পরিমাণ প্রতীক দিয়ে। দেখো পারবে কিনা দেখো তো প্রতীক দিয়ে সবাই। আচ্ছা যদি পেরে থাকো তাহলে আমরা কি এটা করে দিতে পারবো আমাকে? আর এটা যদি আমরা এখানে এসি আঁকি, এই যে এসিটা এখানে আঁকছিলাম প্রথমে, এখন আমরা এসিটা এখানে আঁকবো, ক্ষতিশীকরের ভাষা স্বাভাবিক মুনাফা ভাষাটা এসি আঁকবো। মাত্রা রাখতে হবে স্বাভাবিক মুনাফা করতে হলে তোমাকে এসিটা এমনভাবে করতে হবে যেন এ আর এবং এসি সমান হয়। আমরা এইভাবে করবো, এসিটা এখান থেকে শুরু করবো, নিচে নামবে এ কে স্পর্শ করবে, নিচে নামবে এসি এমসি বরাবর আসবে, এরপর উপরের দিকে যাবে, এটা হচ্ছে আমাদের এসি। কেমন? সো এখন আমাদের দেখো ভারসাম্য অবস্থায় যেটাই এয়ার সেটা কি হবে? এসি হবে এই বিন্দুতে, সেটাও 10। তো তোমরা এখানে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট দেন মুনাফা বের করে দিবা, তাহলে তোমার কি হয়ে যাবে এখানে ভারসাম্যটা তুমি বুঝতে পারবা। এটা করতে পারবা? আমাকে বলো তো করে এটা কত হবে? কত হয় এটা করে একটু বলো।
কেউ কি করতে পারছো? এতক্ষণ লাগতেছে, একটু দ্রুত করো। আমি করে দিব। টোটাল রেভিনিউ হচ্ছে দেখো কিউ ইনটু, আমরা জানি কিউ ইনটু কি হয়, এআর হয় টোটাল রেভিনিউর জন্য। সো কিউ মানে এখানে 10 আর এআর কত হবে, এআর হচ্ছে আমাদের 10 হবে। সো গুণ করলে আমাদের হবে 100। আবার টোটাল কস্ট হচ্ছে কিউ ইনটু এসি, কিউ ইনটু এসি, তাহলে সূত্র হচ্ছে আমাদের কিউ মানে কোয়ান্টিটি 10, এখানে 10, আর এসিও দেখো ভারসাম্য অবস্থায় এসি মানও কত 10 আছে। সো 10 লিখলাম। আনসার হচ্ছে এটা আমাদের কস্ট কত 10। তো মুনাফা হচ্ছে টোটাল কস্ট মানে টোটাল রেভিনিউ, তার মানে 100 মাইনাস 100, টোটাল কস্ট থেকে সরি টোটাল রেভিনিউ থেকে টোটাল কস্ট বাদ দিব। 100 মাইনাস 100 হলে আনসার হচ্ছে 0 হবে, তাই না? হ্যাঁ, আনসার হচ্ছে 0 হবে। সো আমরা বলি 0 যদি হয় মুনাফার পরিমাণ, সেটাকে আমরা বলি স্বাভাবিক মুনাফা সহ ভারসাম্য। এখন আসো এর ক্ষেত্রে যদি প্রতীক দিয়ে দেয় তাহলে কি পারবা? তাহলে তোমাদের এটা বাড়ির কাজ থাকবে, তোমরা এটা বাসা করবা। এখানে Q0 দিলাম, এখানে আমি P0 দিলাম, তাহলে তোমরা এটা বাসায় ট্রাই করবা, প্রতীক দিয়ে করবা। এখানে যেভাবে প্রতীক দিয়ে করছি সেভাবে এটা প্রতীক দিয়ে করে মুনাফা বের করবা, ঠিক আছে? প্রতীক দিয়ে করে তোমরা মুনাফা বের করবা। ওকে ফাইন। সো আমরা নেক্সট ক্লাসে এই ক্ষতি স্বীকারের ভারসাম্যটা আমি তোমাদেরকে দেখাবো, এবং পাশাপাশি ক্ষতি স্বীকারের ভারসাম্য অর্জনের ক্ষেত্রে উৎপাদক কাজের চালে যাবে কি যাবে না সেটাও আমরা দেখাবো, ঠিক আছে? সো এইটুকু মনে রাখো। আরেকটা বিষয় বলে ফেলি, এটা স্বল্পকালে ভারসাম্য বলছি আমরা একচেটিয়া বাজারে। দীর্ঘকালের ক্ষেত্রে যদি বলি একচেটিয়া বাজারে কেমন ভারসাম্য হয়, দীর্ঘকালে হচ্ছে অস্বাভাবিক মুনাফা ভারসাম্য হবে। তারপরে এই চিত্রটা তোমাকে আবার রাখতে হবে এবং ম্যাথটাও তোমাকে আবার করতে হবে দীর্ঘকালের ক্ষেত্রে, কারণ দীর্ঘকালে একচেটিয়া বাজারে অস্বাভাবিক মুনাফা করবে, স্বাভাবিক বিষয়। কারণ হচ্ছে দীর্ঘকালে এখানে যেহেতু একচেটিয়া বাজার, তো এখানে বিক্রেতা ইচ্ছে অনুযায়ী করতে পারে, পণ্য বিক্রি করতে পারে। তো স্বল্পকালে হয়তো তিনভাবে অর্জন করতে পারে মুনাফা, অস্বাভাবিক, স্বাভাবিক মুনাফা সহ ক্ষতি স্বীকার করে। বাট দীর্ঘকালে হচ্ছে শুধু একভাবে করবে, সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সহ বলবে, যেটা একচেটিয়া বাজার। আর পূর্ণ বাজারের ক্ষেত্রে দীর্ঘকালে হচ্ছে স্বাভাবিক মুনাফা সহ করবে। কেমন? ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমরা পরবর্তী ক্লাসে এই ক্ষতি স্বীকারের ভারসাম্য করবো এবং উৎপাদকতা চালিয়ে যাবে কি যাবে না সেটা আমরা দেখবো ক্ষতি স্বীকার করে, আজকে যেভাবে পড়েছিলাম সেভাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।